আচ্ছা, তাহলে দেখেন যে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার দেখবো। যদি আমরা লেভেল আরো কিছু অ্যাডভান্স দেখছিলাম, এই চ্যাপ্টারগুলো স্কিপ করছিলাম থিওরিতে এসে এগুলো আলোচনা করব। যে আমরা আজকে চ্যাপ্টার বলতে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন, আমরা যে দুইটা ওয়ার্ড আছে, হ্যাঁ, যে রিকোয়ারমেন্টস আর হচ্ছে কি ডিটারমিনেশন, আই হোপ দুইটা ওয়ার্ডে অনেক কিছু মিন করে আর ঠিক আছে, যে কি লাগবে ওটা আমরা কি করব, ফিক্স আউট করব, নির্ধারণ করব, ঠিক আছে। আসি কি কি অবজেক্টিভ আমরা এখানে আছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা শিখতে পারবেন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্ট্র্যাটেজিস, মানে কি কি ভাবে ওই রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করা যায় এটাও আমরা শিখতে পারবো। রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক, তার মানে হচ্ছে ওই যে বললাম যে ক্লায়েন্ট থেকে যখন আমরা কোনো কিছু শুনবো বা কোনো ইনফরমেশন নিতে যাব, কেন, যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, এই যে ইনফরমেশন গ্যাদার করা কত রকমের ওয়ে থাকতে পারে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে বলতেছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন টেকনিক। ডকুমেন্টেশন মানে কি, ওই যে আপনি মনে করেন হজবরল ওয়েতে ক্লায়েন্ট থেকে কোনো কিছু নিয়ে আসছেন না, এটা কি আর প্রজেক্ট ম্যানেজারকে এইভাবে দেওয়া যাবে, রাফ কপি কি আর দেওয়া যায়, তখন আমরা ওয়েল ডকুমেন্টেশন করে দেন একটা ফরম্যাট আকারে দিই, তাই না, এই জিনিসটা বলছে। টাইপস অফ রিকোয়ারমেন্ট, কি কি টাইপস থাকতে পারে, functional requirement with an example, non-functional requirement with an example, comparison between function and non-functional requirement, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ওকে, what is requirement, একটা ফর্মাল ডেফিনিশন দেওয়া আছে, a requirement is simply a statement of what the system must do or what characteristics is need to have, মানে কি কি, মানে একটা সিস্টেম আসলে কি কি কাজ করবে এবং কি করা উচিত, এই জিনিসগুলো, এই কোশ্চেনটা যখনই আসবে তখনই আমার রিকোয়ারমেন্টের কথাটা আসবে, তাই তো। এরপরে বলতেছে ডিউরিং এ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট রিকোয়ারমেন্টস উইল বি ক্রিয়েটেড দ্যাট ডেসক্রাইবস, কি কি বলতেছে, হোয়াট দ্য বিজনেস নিডস, কি কি লাগবে ওই বিজনেসের পার্সপেক্টিভ, ঠিক আছে, হোয়াট দ্য ইউজার নিডস টু ডু, ইউজারের কি করতে হবে, এরপর হচ্ছে হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু, সফটওয়্যারটা কি করবে, মানে সিস্টেমটা কি করবে, characteristics of the system should have, কি কি থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, how the system should be built, সর্বশেষ এসে এই জিনিসগুলো যখন এনশিওর, মানে এখান থেকে ভ্যালিড কোনো আনসার পাবেন, তখন আসলে কিভাবে একটা সিস্টেমকে বিল্ড করা যায়। পার্শ্ববর্তীতে দেখেন এই যে ব্র্যাকেটের মধ্যে আরো কিছু কথাবার্তা বলা আছে, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, কৌশল, রিকোয়ারমেন্ট আমরা যে অ্যানালাইসিস করব এটা কৌশলটা কি, ফার্স্টে বলছে প্রবলেম অ্যানালাইসিস করতে হবে, মানে সমস্যা নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো বা সমস্যা অ্যানালাইসিস করা শিখব। কি বলছে, প্রবলেম অ্যানালাইসিস মিন্স আস্কিং দ্য ইউজার, জিজ্ঞেস করতে হবে কাকে, ইউজারকে, এন্ড ম্যানেজার্স টু আইডেন্টিফাই প্রবলেম with this system by a system and to describe how to solve them in to be a system, মানে একটা সিস্টেমে কি কি প্রবলেম আছে এটা আমরা আগে ইউজারকে জিজ্ঞেস করব। মনে করেন একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে কি প্রবলেম আছে ইউজারকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পরে দেন সেখান থেকে কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করা যায় এটা নিয়ে আমরা কিছু কথাবার্তা, মানে ইনিশিয়ালি একটা স্টেপস নিব, যেটাকে আমরা বলতেছি প্রবলেম অ্যানালাইসিস করা। আমরা বলি না, কোনো একটা সমস্যা আমাদের সামনে আসলে আমরা আগে নিজেরা ডিসকাস করে নিই যেটা আসলে কোন ওয়েতে গেলে ভালো হবে, তখন নিজেরা ডিসকাস করে সেখানে যদি কোনো ইফিশিয়েন্ট ওয়ে খুঁজে বের হয় তখন আমরা ওই পাথে যাই, তাই তো। ওকে, এবার হচ্ছে রুট কজেস অ্যানালাইসিস, মানে একদম মূল কোন জায়গাতে সমস্যা সেটা আমরা অ্যানালাইসিস করব। কি বলছে, the idea produced by problem analysis tend to be solution to problems, all solution make assumptions about the nature of the problem, assumption that might or might not be valid, assumption কি হইতে পারে, সত্য হইতে পারে, অনুমান নাও, অনুমান নিব, অনুমান তো অনুমানই। সেই ক্ষেত্রে বলতেছে যে একটা সিস্টেমে আপনি মেজর একটা, মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ফল্ট, যে এটা এই সিস্টেমে রাখাই যাবে না, এক কথা হচ্ছে এটা এই সিস্টেমে রাখাই যাবে না, আমরা ওইটাকে সবচেয়ে বেশি ফোকাস করে দেন সেখান থেকে একটা অ্যাজাম্পশন করব যে এটা রাখলে মানে এটা আসলে কিভাবে কি করা যায়। এখানে কিন্তু কোডিংয়ের কিছু নাই, নরমালি এটা হচ্ছে ইউজার এবং হচ্ছে যে টিম, ডেভেলপার যে টিম, ওকে, বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য যে টিম আছে তাদের মধ্যে ওয়ান টাইপস অফ ওরাল প্রেজেন্টেশন
ওয়ান টাইপস অফ রিটেন কথাবার্তা, ওয়ান টাইপস অফ রিকোয়ারমেন্ট জানা শোনা কথাবার্তা, এই জিনিসগুলো এখানে কিন্তু বুঝা গেল। এরপরে বলতেছে ডিউরেশন অ্যানালাইসিস। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা প্রজেক্ট আপনারা নেবেন কত সময়ের মধ্যে এটা কি করতে হবে, কমপ্লিট ডেলিভারি দিতে হবে। এখন আপনি ক্লায়েন্টকে বলছেন 3 মাসে আপনি ডেলিভারি দিবেন, ক্লায়েন্টকে একদম ফাইনাল রিলিজ করে দিবেন, বাট আপনি এটা আপনার প্রতিষ্ঠানে কত দিনের মধ্যে এটা কমপ্লিট করবেন? কারণ আপনার প্রতিষ্ঠানে এটা তার আগে কমপ্লিট করা লাগবে, করে দেন এটাকে ট্রায়াল বেসিসে পাঠিয়ে হবে, অনেক কিছু টেস্টিং এর ব্যাপার সেবার আছে। যখন সব রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তখন না আমি এটাকে আমরা কি করব, ক্লায়েন্টকে হ্যান্ডওভার করব। এখন 3 মাসের কথা বলে যদি আপনার প্রজেক্টটা আপনার প্রতিষ্ঠানে 3 মাস চালান, তাহলে কি ক্লায়েন্টকে আসলে ঠিক সময় পাবে না, কারণ আপনার যে টেস্টিং পারপাসে অনেকগুলো টাইম লস হতে পারে। এই যে ডিউরেশন অ্যানালাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। Activity based costing is a similar analysis. It examines the cost of each major process or steps in a business process rather than the time taken. অর্থাৎ প্রত্যেকটা ধাপে আপনার এই যে স্পেসিফিক অ্যানালাইসিস গুলো করতেছেন, কে করবে? তার জন্য অবভিয়াসলি কোনো এক্সপেরিয়েন্স লোক করবে, তাই তো? অবভিয়াসলি করবে। এখন আপনার প্রতিষ্ঠানে এরকম অনেক লোক আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে যারা কাজ করে, তাদেরকে আপনি উইদাউট মানে স্যালারি ব্যতীত কি তাদেরকে নেন, তাদের তারা সার্ভিস দিবে উইদাউট স্যালারি ব্যতীত? এটার একটা ইস্যু আছে। তো এই জিনিসগুলো আসলে এখানে একটা মেজর কনসার্ন আছে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং। মাঝে মাঝে দেখা যায় যে কিছু গুরুত্বপূর্ণ টাস্কের জন্য আমরা কি হই, অনেক সময় যে এই টাস্কের জন্য স্পেশালি বাজেটটা একটু বাড়ায় দিই, তাই না? হইতে পারে না? কোন স্পেসিফিক টাস্কের জন্য নর্মালি অ্যাজ ইউজুয়াল 3টা প্রবলেম একই রকম, তারপরে একটা মনে হয় একটু সুপার, তো ওটার জন্য আমাদের কস্টিং একটু বেশি থাকে, বা ওই টিমের জন্য আমাদের কি থাকে একটা বোনাস টাইপের কিছু একটা থাকে না, এই টাইপসের অনেক কিছু। যাই হোক, এইগুলো হচ্ছে মানে জাস্ট একটা কথাবার্তা কি যে এর সাথে এরকম হয়। আপনাদের এরকম একদম মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। এই যে যা দেখছি মাঝখান দিয়ে যে একটু বোল্ড করা আছে, এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে পরীক্ষা হলে আসবেন, এগুলো ডেসক্রাইব করে লিখে দিবেন। আসি আউটকাম অ্যানালাইসিস। আউটকাম মানে কি? রেজাল্ট। কি রেজাল্ট? আউটকাম অ্যানালাইসিস ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টাল আউটকাম দ্যাট প্রোভাইড ভ্যালুস টু দ্য কাস্টমার। অর্থাৎ কাস্টমার যা চাচ্ছে সেটা ওই সিস্টেম প্রোভাইড করতে পারতেছে কিনা আমাকে এনশিওর হতে হবে। আমার সিস্টেম আমি বিল করলাম, কিন্তু কাস্টমার যেটা পাওয়া উচিত সেটা পায়নি, তাহলে কি কাস্টমার সেটা অ্যাকসেপ্ট করবে? করবে না। তাহলে আমাকে এই জায়গাটা এনশিওর দিতে হবে। এরপর হচ্ছে টেকনোলজি অ্যানালাইসিস। তার মানে ওই সিস্টেম বিল করতে হলে কি টাইপসের, এবার বলেন হার্ডওয়্যার বলেন, মানে এক কথা হচ্ছে টেকনোলজি, কি টাইপসের টেকনোলজি লাগবে, সব কিছু আপনাকে এই ধাপে কি করতে হবে, ফিক্স আউট করা লাগবে। কারণ টোটাল যখন আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে কোনো একটা কাজ দিবেন, কোনো একটা সিস্টেম ডেভেলপের কাজ নেবেন, তখন তাকে একটা কস্টিং দেখাইতে হবে না যে আপনার এই সিস্টেম করে দিতে হলে আমাকে এত টাকা দিতে হবে। এবং সেই টাকা তো আর আপনি মুখে এমনি বললে হবে না, মুখে বলে দিলেন যে আমার 10 লাখ টাকা লাগবে না, আপনাকে একটা ভ্যালিড কি দেখাইতে হবে, ডকুমেন্টেশন দেখাইতে হবে। আপনাকে দেখাইতে হবে কোন পেজে কোন পারপাসে কতটুকু টাকা খরচ হবে। বুঝা গেল? এখন ক্লায়েন্ট তো মনে করতেছে স্যার একসাথে 10 লাখ টাকা, এটা একটা হিউজ পরিমাণ মানি, মনে হচ্ছে যে অনেক টাকা হয়তো। এখন আপনি এই জিনিসটাকে একটু লাইট ওয়েতে কিভাবে করবেন, বিশ্বাসযোগ্য উপায়ে, যে একটা ডকুমেন্টেশন করে আপনি দেখাবেন যে এই জায়গাতে এত টাকা খরচ হবে, এই জায়গাতে এত টাকা খরচ হবে। ওকে, এরকম ভাগ করে দিলে আপনি যদি 10 লাখ টাকার একটা সেপারেট বিল দিতে পারেন, ভাগ করে সুন্দরভাবে কোন ভাবে কি খরচ হবে, তাহলে ক্লায়েন্ট সহজে কি হবে, কনভিন্স হয়ে যাবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা যে টেকনোলজি অ্যানালাইসিসের ক্ষেত্রে। অ্যাক্টিভিটি এলিমিনেশন। The analysis and manager work together to identify how the organization could eliminate its activity in the business process, and how the function could operate without it, and what effects are likely to occur. Activity elimination মানে আমার মনে হয় যে এটা হচ্ছে এই টাইপসের কোনো যেটার জন্য কস্টিং হয়, যেমন আমরা নরমালি কি করি যে ওয়েবে যখন ক্লাউড কম্পিউটিং এর ধারণা আছে, ক্লাউড কম্পিউটিং, সেক্ষেত্রে কি বলা হয় বলেন তো, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এরপর হচ্ছে আরো কি এরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, আর কি আছে, সফটওয়্যার এজ এ সার্ভিস,
কি আছে, এরকম টোটাল 3-4টা সার্ভিস আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার মতো ওই পরিমাণ বাজেট নাই, বাট আপনি কি করতে পারতেছেন, অনলাইন থেকে আপনি সেটা ইউজ করতেছেন অ্যাজ পার ডিমান্ড। যতটুকু ইউজ করবেন অতটুকু টাকা প্রোভাইড করবেন। বুঝা গেল কি? তার মানে অতিরিক্ত খরচ হওয়ার কোনো স্কোপ আছে নাই, বা কোনো একটা সিস্টেমে এরকম অতিরিক্ত খরচ হচ্ছে কিন্তু দেখতেছে ওই সিস্টেমের ওই অংশটার জন্য যে খরচটা হচ্ছে ওটা আসলে ফিচারটা রাখাই মানে দরকার নেই, এটা দিয়ে কোনো কাজ নেই। কাজ যদি না থাকে তাহলে এটা রাখবেন কেন? তাহলে এখানেই একটা ইলিমিনেশনের যে কথাটা বলছে আর কি, যে এরকম একটা কথা চলে আসবে যে আমার যদি কোনো একটা সিস্টেমে অতিরিক্ত কিছু থাকে যেটার জন্য হয়তো বা কোনো কষ্ট বেড়ে যাচ্ছে বা অন্য যাই হোক কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সেটা কি করে দেব? রিমুভ করে দেব। এখন এটা বললে তো হবে না, এটা কার সাথে, ম্যানেজার বা যারা টিম আছে তাদের সাথে কথা বলে ভ্যালিড রিজন দ্বারা করানোর পরে, মূল সিস্টেম যদি অক্ষুণ্ণ থাকে এটা রিমুভ করার পরে, বা এটা দরকার যদি না থাকে, ক্লায়েন্টও যদি না চায়, তাহলে রিমুভ করে। বুঝা গেল? রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক, কথাই বলা আছে যে রিকোয়ারমেন্ট কিভাবে আপনি গ্যাদার করবেন বা নেবেন। প্রথম বলছে ইন্টারভিউ। ইন্টারভিউতে কি হয়, আমরা ইনফরমেশন নেই, নরমালি জবে যান, মানে কোনো একটা ইতে যান, ইন্ডাস্ট্রিতে যান, আপনি জাস্ট সেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি করেন, কোন এরিয়াতে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার সকল কিছু আপনার কাছে কি করবে, জিজ্ঞেস করে নিবে অ্যাজ পার তাদের কোম্পানি পলিসি। বুঝা গেল? যতটুকু জানা উচিত সব কোশ্চেন আপনাকে করবে ইন্টারভিউ করে, তাই না? সেম কনসেপ্ট এখানে, ক্লায়েন্ট সিস্টেম ডেভেলপ করতে আসছে আপনার কাছে, ওই সিস্টেম ডেভেলপ করার জন্য যত পরিমাণ কোশ্চেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে আগে ক্লিয়ার হয়ে নেন। সিস্টেম একটা বিল করে দিলেন, ক্লায়েন্ট কতক্ষণ পর বললো যে না এটা চলবে না, ওইটা করো, এটা চলবে না, ওইটা করো, তখন কিন্তু হবে না। বুঝা গেল? হ্যাঁ, তখন এই কারণে বলতেছে যে আগে আপনি ইন্টারভিউ বলেন, যেভাবেই বলেন, এই ইনফরমেশন গুলো নিয়ে নেন যে আপনার সিস্টেমে আসলে কি কি থাকবে। বুঝা গেল? দেন আপনি ফাইনালি কাজে নামবেন। এরপরে বলতেছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট is a information gathering technique that allows the project team, users and management to work together to identify requirements for the system. একসাথে সবাই মিলে কাজ করবে, একসাথে সবাই মিলে কাজ করবে। হ্যাঁ, দেখেন, আমি শুধু মুখে বলে দিলে হবে না। মনে করেন অ্যাজ এ নন টেকনিক্যাল পারসন কোনো সিস্টেম ডেভেলপ করতে গেল, এখন ওনার নলেজ নেই ওইভাবে, উনি এরকম একটা ডিমান্ড করে বসে আছে যেটা আসলে ইমপ্লিমেন্ট করা যায়, বাট হিউজ পরিমাণ কস্টিং হবে, হিউজ পরিমাণ কস্টিং। এখন উনি চাচ্ছে যে এটা করবে কিন্তু কস্টিং দিতে রাজি না, তাইলে কি হবে? হবে না। দুই হচ্ছে ডেভেলপার বলতেছে যে এটার পরে এটা করলে মনে হয় সুবিধা হবে, কিন্তু প্রজেক্ট ম্যানেজার বলতেছে না, এটা তোমরা এইভাবে করো, এটা এইভাবে করো, আমি যেভাবে কথা বলছি এইভাবেই করো। হ্যাঁ, এখন এই জিনিসগুলো আমরা কি করব, ইনকর্পোরেট হইতে, ইনকর্পোরেট মানে হচ্ছে একত্রিত করা। আমরা টুগেদার একটা প্রবলেমকে অ্যানালাইসিস করে সেটা যতভাবে সমাধান করা যায়, আমরা এই যে বলছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ম্যানেজার বলেন, ক্লায়েন্ট বলেন, ডেভেলপমেন্ট টিম বলেন, একটা প্রবলেমকে আমরা একটা সার কথাতে আসবো, আসার পরে দেন আমরা ওই প্রবলেমটা সলিউশনের দিকে আগাবো। নেক্সট হচ্ছে কোশ্চেনারিজ, একদম ডিরেক্ট কোশ্চেন করা, কি চাই, এটা লাগবে কিনা। হয় না আমরা অনেক সময় কোশ্চেন যে ভাই আপনার এত ঘুরানো পেছানো কথা ভালো লাগে না, আপনি এটা চান কিনা বলেন, যদি বলেন হ্যাঁ ওকে, যদি বলেন না না কাজ শেষ। বুঝা গেল? এরকম কোশ্চেন আছে। যদিও কথা এখানে আছে যে রিটেনে যদি কোনো কিছু না থাকে, মানে এক কথা হচ্ছে কোম্পানি যখন কোনো কাজ দিবে তখন সে মুখে বিশ্বাস করে না, করে কি করবে না। আপনি বলতেছেন যে স্যার আমি ক্লাসে আসতে পারি না, গত 2 মাস যাবত আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, আমি জব করি, আসতে পারি না। আমরা কি বলি যে না, আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করে দেন আমাকে একটা রিটেন স্টেটমেন্ট দেন যে আপনি আসলেই কেন আসেন, কারণ আমরা মুখের কথাটা অফিসিয়ালি চলে না। বুঝা গেল? তো রিকোয়ারমেন্ট যখন ডেভেলপ করতে আসবে তখন অবভিয়াসলি ফার্স্টে সে একটা প্রপোজাল এরকম ডকুমেন্টেশন করেই দিবে, বাট ওই ডকুমেন্টেশনের মধ্যে আরো বেশি কি থাকতে পারে, ল্যাকিংস থাকতে পারে, কোশ্চেনের ল্যাকিংস থাকতে পারে। তখন আমরা ওই ডকুমেন্টেশন আগে পড়বো, পড়ার পরে ও আচ্ছা এটা সম্পর্কে আছে, এটা তো ক্লিয়ার করবো, এটা তো এখানে নাই রিপোর্টে,
সো আমরা তখন ওই যে ক্লায়েন্টের সাথে কথা বলবো ডিরেক্ট যে আপনি কি চাচ্ছেন, এখানে এই জিনিসটা লাগবে কিনা, বা এটা অফার করা, বা কোনো জিনিস উনি বুঝতেছে না। আপনার মনে হয় যে অ্যাজ এ ডেভেলপার হিসাবে বা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে যেহেতু আপনার অনেক এক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে এই সাইটে এটা দিলে ভালো হবে, বাট অ্যাজ এ ক্লায়েন্ট সেটা জানে না। বুঝা গেল? তখন তার ক্লায়েন্ট বললো হ্যাঁ এটা তো আমি চিন্তা করি না, ইটস ওকে দিতে পারি। বুঝা গেল? এই টাইপসের কথা। নেক্সট হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। কি বলছে? প্রজেক্ট টিমস অফেন ইউজ ডকুমেন্ট অ্যানালাইসিস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। ডকুমেন্ট অ্যানালাইসিস অবশ্যই। এরপর হচ্ছে অবজারভেশন। অবজারভেশন দ্য অ্যাক্ট অফ ওয়াচিং প্রসেস বিং পারফর্ম, মানে ঠিকঠাক মতো যা অবজার্ভ করছেন আসলে ঠিকঠাক মতো সেটা পারফর্ম হচ্ছে কিনা, বা ঠিকঠাক মতো করা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে এই যে এই লেকচার স্লাইডটাতে বেশি ফোকাস করা হয়েছে। তাহলে দেখেন ইনফরমেশন গ্যাদারিং এর অনেকগুলো টেকনিক আছে। ফার্স্টে দেখলাম ইন্টারভিউ, নেক্সটে দেখলাম জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপর দেখলাম কোশ্চেনারিজ, এরপর দেখলাম ডকুমেন্ট অ্যানালাইসিস, তারপর দেখলাম অবজারভেশন। এরকম অনেকগুলো টেকনিক আছে। যদি কোশ্চেনে 2 or 3 মার্কসের কোনো কোশ্চেন থাকে যে ইনফরমেশন গ্যাদারিং টেকনিকগুলো ডেসক্রাইব করে, তখন কোশ্চেনের ডান পাশে মার্কের দিকে তাকাবেন। মার্ক যদি 2 হয় তাহলে অবভিয়াসলি কয়টা লিখবেন এটা আপনারাই জানেন। মার্কস যদি 4 হয় তাহলে কয়টা লিখবেন এটা আপনাদেরই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। বুঝা গেল? কোশ্চেন দেখে 2 মার্কসের জন্য আমি বলি নাই 3 পাতা লিখতে হবে বা সব লিখতে হবে। আবার 5 মার্কের জন্য বলি নাই 2 লাইনে আইসা বইলা দিলেন 4টা, ওই যে 5টা কি পয়েন্ট লিখে দিলেন, ইন্টারভিউ, জয়েন্ট অ্যাপ্লিকেশন, কোশ্চেনারিজ, ডকুমেন্ট অ্যানালাইসিস, অবজারভেশন, 5 নম্বরে 5টা পয়েন্ট লিখে দিয়েছেন। সো এরকম আশা করা যাবে না। বুঝে গেল? ডান পাশে আমরা কোশ্চেনের মার্কস দেখব, ওই অনুযায়ী আমরা আনসার করব। ঠিক আছে? আরেকটু দেখো অল্টারনেটিভ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন টেকনিক। অল্টারনেটিভ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন টেকনিক। এবার খেয়াল করেন স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এতক্ষণ ফর্মাল ওয়েতে ছিলাম, যে ফর্মাল ওয়েতে একবার সে রিকোয়ারমেন্ট কি করছে, অ্যানালাইসিস করছে। কোনো কারণে যদি প্রথমটা ফেইলিওর হয় তখন কি ঘটবে? এই কারণে হচ্ছে অল্টারনেটিভ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন টেকনিক। দেখেন আরো কি কি হইতে পারে, কনসেপ্ট ম্যাপস অর মাইন্ডস ম্যাপ। কনসেপ্ট, এখন এটা আমরা একটু তাকাই, এটা একটু তাকাই, খেয়াল করেন কিছু বুঝতে হবে না, জাস্ট কি বলি একটু মনে রাখেন। খেয়াল করেন আপনি যদি একটা সিস্টেম ডেসক্রাইব করতে চান, ওই যে বলছিলাম যে গাড়িতে বলেন সবগুলোর একটা ম্যানুয়াল বুক থাকে না, ওই বুকে দেখা যায় অনেকগুলো কি থাকে আপনার পেজ থাকে। মনে করেন একটা কিনছেন, আপনি পিসি কিনছেন বা আপনি যাই কিনছেন, কোনো একটা প্রোডাক্ট কিনছেন, একটা বুক দেয় না, একটা স্যাম্পল ইউজার ম্যানুয়াল দেয় না, ওটা দেখে আপনি কি ওটা পড়তে ভালো লাগে না। কিন্তু ওটা যদি আবার এরকম হয় যে 2-3টা পাতার মধ্যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে রাখছে, চিত্র দিয়ে রাখছে, যেটা এর সাথে কানেক্টেড, এটা এর সাথে কানেক্টেড, আলটিমেটলি কিন্তু তাই আপনি পড়লে যা বুঝবেন এখানে এসে তাই দেখতেছেন চিত্রের মাধ্যমে। সো এই ক্ষেত্রে যদি আপনার কি বলে ইন্ডাস্ট্রিতে, অবভিয়াসলি তারা প্রফেশনাল লেভেলে কাজ করবে, ইটস ওকে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু কখনো যদি এরকম হয় যে ডকুমেন্টেশন, ফুল ডকুমেন্টেশন করতে রাজি না, এইরকম একটা আপনি নরমালি কনসেপ্ট মানে মাইন্ড ম্যাপ বা কনসেপচুয়াল যে একটা ম্যাপ আপনি ক্রিয়েট করে নিয়ে গেলেন। এখন এটা দুইভাবে হইতে পারে। ফার্স্ট হচ্ছে আপনি যেহেতু ইন্ডাস্ট্রিকে কাজ দিবেন, তারা প্রফেশনাল ওয়েতেই করবে, ওকে, কিন্তু আপনি প্রফেশনাল ওয়েতে জমা দিতে পারবেন না। কারণ কি, প্রফেশনাল ওয়ের যে ফরম্যাট এটা আপনি জানেন না, আপনি দিচ্ছেন নতুন স্টার্টআপ। নতুন স্টার্টআপের ক্ষেত্রে আপনার এত ফর্মালিটিস দরকার আছে না। আমরা তখন কি করি, আরে ভাই নরমালি এরকম একটা চিত্র নিয়ে পৌঁছাই দিয়ে ওরা এটা কি করবে, ফর্মাল ওয়েতে নিয়ে যাবে, মানে ফর্মাল ওয়েতে নিয়ে যাবে। আমরা অনেক সময় বিল্ডিং করতে যাই, বাসা বাড়ি, ঘর বাড়ি করতে যাই, তাই না? ইঞ্জিনিয়ার হলে কি হয়, ইঞ্জিনিয়ার ওই ডিজাইনটা ভ্যালিড করে, একদম অ্যাকুরেট টু দ্য পয়েন্টে আছে কিনা। আর নরমালি আমাদের বাসায় আমরা যারা লোকাল ইঞ্জিনিয়ার, বিশেষ করে আমাদের বাবা মা যারা আছে, আমরা জমির শেপ দেখি, শেপ দেখার পরে নিজেরা খাতা কলমে একটা কি করি, ড্রয়িং করি, যে 4 রুম, হ্যাঁ ডিজাইন করি যে 4 রুমের একটা হবে, এখানে এটা দিব, এখানে এটা দিব, এখানে এটা দিব। আলটিমেটলি এটা হচ্ছে নিজেদের একটা ম্যাপ। এরপরে যখন ইঞ্জিনিয়ার আনা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলি যে আমি ভাই এইরকম একটা কিছু চাচ্ছি, আপনি এটার ডিজাইনটা আমাকে ফুলফিল লজিক্যালি করে দেন। বুঝা গেল? লোড ক্যালকুলেশন সব
তখন সে একটা কনসেপ্ট ম্যাপ দেখে, হ্যাঁ সামনে আছে, ও আচ্ছা এইভাবে চাচ্ছেন, সেইভাবে মাপটা দিয়ে সে একটা ডিজাইন দিয়ে দিল। বুঝাইতে পারছি? তাহলে এই যে রিকোয়ারমেন্টগুলো দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে আপনার কাছে রিটেন ওয়েতে ফরম্যাট আকারে সেন্টেন্স টু সেন্টেন্সে ডেসক্রাইব করে গেছে, এটা চাই এটা চাই এটা চাই। আরেকটা হচ্ছে যে আপনাকে এরকম কোনো মাইন্ড ম্যাপ দিয়ে দিবে, এরকম কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিবে, এটা দেখলে আপনাকে বুঝতে হবে যে এই ক্লায়েন্ট আমার কাছ থেকে এটা চাচ্ছে। কথা ক্লিয়ার? ইউজার স্টোরিজ ক্রিয়েট করে রাখা, যদি না থাকে আপনি আরো কি কি অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনার স্টোরিজ আকারে কি করবেন, মানে স্টোরিজ আকারে আপনি মনে রাখা। দেখেন এটা একটা ফ্যান্টাস্টিক ইউজ করতে পারেন, একটু পড়েন। ইউজার স্টোরিজ along with their associated story card and task list, মানে কন্টিনিউয়াসলি যেমন আমরা রাইড শেয়ারিং অ্যাপ অনেক আছে, ফুড ডেলিভারি অ্যাপ অনেক আছে না? কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে এই রাইড শেয়ারিং অ্যাপের এই ফিচারটা চমৎকার, ওটার আবার ওই ফিচারটা চমৎকার। তাহলে আমি যদি মার্কেটে আনতে চাই, আমার যে ল্যাকিংস আছে মার্কেটে এক্সিস্টিং, সেগুলো রিমুভ করে আমি মার্কেটে আনলে সেটা মনে হয় ভালো ইফেক্টিভ, তাই তো? এটাই তো এই কারণে বলতেছি যে স্টোরি কার্ড আপনি আসলে কি করে রাখবেন, লিস্ট ডাউন করে রাখবেন এরকম। এরপরে বলতেছে আর অ্যাসোসিয়েটেড উইথ এজেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এই যে এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলকে ফলো করে। বুঝে গেল? সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল করছেন কি আপনারা? ওটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল আছে। User stories have been shown to be very useful in gathering requirements in a non-threatening manner that respects the user points of view. They are typically captured using story cards, index cards, and are recorded on a task list. He will say from a Scrum perspective on the product backlog. Both story cards and task lists are considered to be lightweight approaches to document and gathering requirements. 14 stories capture both functional and non-functional. তার মানে এখানে বলা চলে যে অনেকটা সাবসিস্টেমের মতো ভাগ করে একটা কনসেপচুয়াল কি রাখা, মাইন্ড ম্যাপের মতো করে রাখা, যে আমি আমার ফুল সিস্টেমে এই জিনিসগুলো ইন্টিগ্রেট করব, এই সিস্টেমে এই জিনিসগুলো রাখবো। রিকোয়ারমেন্ট টাইপস আসি, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল। ফাংশনাল কি বলছে? The functional requirement helps to understand the function of a system. System obviously logically চলবে, এটা সত্য তো? সিস্টেম obviously logically চলবে, যেটাকে আমরা ফাংশন বলতেছি বা ফাংশনাল বলতেছি। Functional requirement of a system should include the following things. কি লাগবে? এখান থেকে 2 মার্কসের কোশ্চেন হয় অনেক সময়, যে ফাংশনাল রিকোয়ারমেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? 2 মার্কসের কোশ্চেন থাকে। এই যে দেখেন, ডিটেইলস অফ অপারেশন কন্ডাক্টেড ইন এভরি স্কিল, ডাটা হ্যান্ডলিং লজিক শুড বি এন্টার্ড ইনটু দ্য সিস্টেম। এরপর যে ইট শুড হ্যাভ ডেসক্রিপশন অফ সিস্টেম রিপোর্ট অর আদার আউটপুট। এরপর হচ্ছে কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্কফ্লো পারফর্ম বাই দ্য সিস্টেম, ক্লিয়ারলি ডিফাইন হু উইল বি অ্যালাউড টু ক্রিয়েট, মডিফাই, ডিলিট দ্য ডাটা। মানে বিষয় হচ্ছে আপনার ওই সিস্টেমটা কিভাবে কাজ করে। আপনি যদি একটা ম্যানুয়াল মনে করেন, আপনার এখানে অলরেডি কি আছে, একটা সিস্টেম, এখানে মনে করেন একটা ইআরপি আছে, আমাদের আছে না? আমাদের একটা ইআরপি আছে। এখন নতুন একটা পার্সন আসলে ফার্স্টের অবস্থায় কি বুঝতে পারে? বুঝতে পারে না। বুঝতে পারে না। তাহলে আমরা যখন তাদেরকে একটু ট্রেনিং দেই, ট্রেনিং দেওয়া মানে হচ্ছে বুঝাই দেওয়া, ওই যে ভিজুয়ালি যে স্যার এখানে এটা আছে, এখানে এটা আছে, এখান থেকে এই ফিচার ইউজ করতে পারে, এখান থেকে এটা করতে পারে, তখন দেখা যায় সে কি হয়ে যায়, ইউজ টু হয়ে যায়, তাই না? এটা ইউজ টু হয়ে যায় 2 দিন করতে। এই জিনিসগুলোই বলতেছে যে এই জায়গাতে গেলে আপনি এটা করতে পারবেন, এই জায়গাতে গেলে আপনি এটা করতে পারবেন, এই জিনিসগুলো এখানে বলা আছে। এবং সর্বশেষ বলা আছে কি, যে আপনি এই সিস্টেমটা যার মাধ্যমে ম্যানেজ করতেছেন বা যাকে দিয়ে ম্যানেজ করাচ্ছেন, কাকে কোন অ্যাক্সেস দিবেন। বুঝে গেল? অ্যাডমিন অ্যাক্সেস সবাইকে দিয়ে দিলাম। আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার এই যে ইআরপিতে তো স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, আপনারা আবার ফাইন্যান্সের সাথে অ্যাড করে দিলাম। বুঝে গেল? টাকা পয়সার লেনদেন আপনি স্টুডেন্টই দিয়ে করতেছেন। সুন্দর না? সিস্টেম চমৎকার হবে না? সো এই কথাটাই যে শেষে বলছে যে who will be allowed to create, modify and delete the data in the system. কে এই জিনিসগুলো কন্ট্রোল করবে? আমরা এই জিনিসগুলো স্প্লিট করে
অ্যাক্সেস ডিনাই করে রাখি, কে কোনটা ইউজ করতে পারবে কে কোনটা করতে পারবে না আমরা এগুলো কি করি অ্যাক্সেস লিমিট করে রাখি। এটাই হচ্ছে আলটিমেটলি কি ফাংশনাল রিকোয়ারমেন্ট। এরপর বলতেছে বেনিফিটস অফ ফাংশনাল রিকোয়ারমেন্ট, একদম ডিফাইন দ্য ফাংশনালিটি, তার মানে কি কি আছে এটা আপনি দেখতে পারবেন। অ্যানালাইসিস হেল্প আইডেন্টিফাইং মিসিং রিকোয়ারমেন্ট, সেখান থেকে মিসিং কি আছে, তারপর হচ্ছে এরর কোড, মানে সহজে এররগুলো ধরে ফেলতে পারবেন, এই জিনিসগুলো আছে। এরপর হচ্ছে মোস্ট কমন ফাংশনাল রিকোয়ারমেন্ট টাইপস কি হয়, ওই যে ট্রানজাকশন হ্যান্ডলিং, ট্রানজাকশন যদি হয় ই কমার্স সাইটে হয় না, হয়তো এই কথা বুঝেন নাই। তারপর হচ্ছে সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট, রিপোর্টিং রিকোয়ারমেন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, অডিট, ট্র্যাকিং, হিস্টোরিক্যাল ডেটা ম্যানেজমেন্ট এক্সেট্রা। মানে একটা সিস্টেমে ডিজিটালাইজড হইতে অনেকভাবে এই জিনিসগুলো করা যায়। আমরা যদি নরমালি বলি যে আপনারা দেখেন আমরা নরমালি আগে কি করতাম, ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংকে যাইতাম, ব্যাংকে যাই আমরা বলতাম যে আমার লাস্ট 6 মান্থের স্টেটমেন্টটা দিয়ে দেন। এখন কি আর যাইতে হয়, এখন আমরা ওই অ্যাপসে অনেক প্রতিষ্ঠান আছে যাদের এই ফিচার কি করা আছে, ডেভেলপ করা আছে, ব্যাংকে যাইতে হবে না। হ্যাঁ, আপনি কাস্টমাইজ ওয়েতে যেই ডেটের লাগবে আপনি অ্যাপসে বসে ওই ডেট ধরে ওই স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন, তাই না? তাহলে এই জিনিসগুলো আর কি, যে ট্র্যাকিং সহজে করা, অনলাইন ট্রানজাকশন করা, এই জিনিসগুলো এখানে করা আছে। এক্সাম্পল অফ ফাংশনাল রিকোয়ারমেন্ট কিছু বলা আছে, দেখেন কি বলতেছে, the sales system should allow user to record customer sales, কাস্টমার সেলস রেকর্ড করতে হবে না, এটা হওয়া উচিত। তো একজনের প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম আরেকজনকে, তাহলে কি ঘটবে, ক্লায়েন্ট বলবে যে আমি প্রোডাক্ট পাই, কিন্তু আপনার এখানে দেখাচ্ছে ডেলিভারি, আপনার এখানে আবার ইনফরমেশন যদি না থাকে তাহলে বিপদ হয়ে যাবে, বুঝা গেল? তার মানে ট্র্যাকিং থাকা লাগবে যে আমি এই প্রোডাক্টটা এই অ্যাড্রেসে, এই মেল, এই লোকেশন, এই জায়গায় পাঠিয়েছি। আর এটা যদি আপনার সিস্টেমেই না থাকে তাহলে কি করবে, বুঝা গেল? ক্লায়েন্ট ফোন দিয়ে বলবে যে আমি কিছু পাইনি। এরপর আসি, অনলি ম্যানেজারিয়াল লেভেল এমপ্লয়িজ হ্যাভ দ্য রাইট টু ভিউ দ্য রেভিনিউ ডাটা। হ্যাঁ, টোটাল 1 মাস বিজনেস করার পরে রেভিনিউ কি করছে আমারে দেখাইবো, আমি অ্যাজ এমপ্লয়ি হিসাবে আমি দেখতে পারবো। চিন্তা করছো তখন ওখানে বসেই দেখ আমার উপর দিয়ে স্যালারি দিচ্ছে, আমার 5,000 টাকা কামাই করে নিচ্ছে 5 লাখ টাকা, বুঝা গেল? হ্যাঁ, এই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে কি কনফিডেন্সিয়াল, এই জিনিসগুলো কি কনফিডেন্সিয়াল। সো এরা কারা দেখবে, অবশ্যই ম্যানেজারিয়াল যারা পোস্টে থাকবে তারা এই জিনিসগুলো ডিল করবে, যাতে নরমাল অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে এরা কি করতে পারে না, এগুলো দেখতে না পায়। দ্য সফটওয়্যার সিস্টেম শুড বি ইন্টিগ্রেটেড উইথ ব্যাংকিং এপিআই। মানে এই যে এটা হচ্ছে যে ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে কি টাইপসের হয় বা এটার মানেটা কি, বুঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান টাইপস অফ এক্সাম্পল, এরকম হাজার এক্সাম্পল আছে। যদি আপনাকে কোশ্চেনে বলে যে এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এটার ক্যারেক্টারিস্টিক্স বলেন, যে কোনো একটা এক্সাম্পল দেন, চোখ নাক কান খোলা রেখে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা নিজের মতো করে যদি মনে হয় যে স্যার আমার কাছে আরো বেটার এক্সাম্পল আছে, ইটস ওকে, কলমে কালি থাকতে নিশ্চিন্তে লিখতে থাকবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আসি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি বলছে, ইট স্পেসিফাই দ্য কোয়ালিটি অ্যাট্রিবিউট অফ দ্য সফটওয়্যার সিস্টেম। এই কোয়ালিটি অ্যাট্রিবিউটের মধ্যে কি কি বলতেছে, পারফরম্যান্স ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সিকিউরিটি ঠিকঠাক মতো আছে কিনা, ইউজেবিলিটি মানে ওই যে আমরা বলি না যে ইন্টারফেস ঠিকঠাক মতো আছে কিনা, যেটা আমরা ইউজ টু না, যেটা ইন্টারফেসটা ভালো না, কেমন জানি মনে হচ্ছে এই দিক ওই দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে, এটা এখানে থাকলে ভালো হতো ওখানে থাকলে ভালো, এরকম অনেক থাকে না আমাদের, যে এই সিস্টেমের ইউজার মানে ইন্টারফেসটা ভালো, প্লাস হচ্ছে কন্ট্রোল করা, প্লাস হচ্ছে ইউজ করার মধ্যে যে একটা স্মুথনেস, সব এই জিনিসগুলো এগুলো সবগুলো কিন্তু নন ফাংশনাল। খেয়াল করছেন পারফরম্যান্সের কথা, সিকিউরিটির কথা, ইউজেবিলিটি, এর হচ্ছে রিলায়েবিলিটি, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি, কম্পাইলেশন, এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। Example of non-functional requirement. হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। User must change the initially assigned login password immediately after the first successful login. বুঝা গেল? Non-functional একটা উদাহরণ হচ্ছে যে আপনি অলরেডি কি করছেন, একটা
অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করতে অনেক সময় কি হয়, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখান থেকে অটো জেনারেটেড একটা পাসওয়ার্ড চলে আসে, তাই না? যেটা আবার ওই সিস্টেমও কি আছে জানে, ওখানে যারা অ্যাডমিন কন্ট্রোলে আছে তারাও জানে। এখন কোনো কারণে যদি এটা আপনি চেঞ্জ না করেন তাহলে অ্যাডমিন কন্ট্রোলার কি করবে, মাঝে মাঝে আপনার এটা দিয়েও ইউজ করবে, তাই না? এরকম হয়। এই কারণে বলতেছে যে এই যে ফার্স্টে যে আপনি লগইন করলেন, লগইন করার পর আবার নিজে নিজে আবার চেঞ্জ করে নিতে পারবেন, মডিফাই করে নিতে পারবেন, তাই না? এটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যেই পড়ে। এরপরে বলতেছে দ্য সফটওয়্যার শুড বি কি পোর্টেবল, মানে কি করা, মুভ করানো স্মুথ ওয়েতে একটা সিস্টেম থেকে নিয়ে আরেকটা সিস্টেমে আপনি ইন্টিগ্রেট করতে পারেন কিনা ঠিকঠাক মতো, বা এই সিস্টেমের জন্য করছেন এটা যদি আরেকটা সিস্টেম যদি আসে সেটা যদি আরেকটু লার্জ হয় সেই ক্ষেত্রে কি ঘটবে, আপনার এই সিস্টেম কোলাপস করবে কিনা, বা ওই নতুন সিস্টেমের জন্য কি আবার নতুন সিস্টেম ডেভেলপ করবেন, বুঝা মানে এটা কি বুঝতে পারছেন কি বলছি? সিস্টেম একটাই বাট ভিন্ন জায়গায় এটা কি করবে কিনা, ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে কাজ করবে কিনা। Employees never allowed to update their salary information. দেখছেন নি, নিজের যদি আপডেট করতে পারে বিপদ হয়ে যাবে না? এগুলো নিয়ে কথাবার্তা নাই, এই যে একটু দেখে নিয়ে অ্যাডভান্টেজ অফ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি আছে এই জিনিসগুলো একটু দেখবেন, এখানেও কিছু কথাবার্তা বলা আছে। এরপর হচ্ছে একদম লাস্টের স্লাইডটা দেখছেন আসলে এটা হচ্ছে এখানে লোড নিচ্ছে না, অনেকগুলো স্লাইডে দিতে। আচ্ছা, এখানে ওই যে ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ডিফারেন্স। আমরা এই স্লাইডটাতে আমরা অনেক কিছু শিখলাম। এটা অ্যাজ এ